হ্যাঁ, এই হচ্ছে সেই নবাব কুঠি। সেকালে এক বিলাসী নবাব এখানে বাস করতেন। রোজ নাচ গান আর আনন্দ কলরবে নিশীথ রাতের নীরবতা এখানে মুখরিত হয়ে উঠত। শোনা যায় নবাবের এক নর্তকী ছিল, তার নাচের খ্যাতি ফিরত লোকের মুখে মুখে। তারপর হঠাৎ একদিন কি কারণে জানি না, নবাব ক্রুদ্ধ হয়ে নর্তকীকে নিজের হাতে কেটে কুচি কুচি করে ফেলেন। আর সেই দিন রাত্রেই নাকি নবাবও গুপ্তঘাতকের হাতে প্রাণ দেন। তারপর থেকে এখানে আর কেউ বাস করে না। নবাবের বংশধররা আজও আছেন, কিন্তু তাঁরা এই প্রাসাদকে অভিশপ্ত বলে মনে করেন। তাই এই প্রাসাদের ওপরে আজ পাহারা দেয় কেবল নিবিড় অরণ্য। এর ছাদে বসে করুণ স্বরে কাঁদে ঘুঘুর দল। এর ঘরে এসে বাসা বাঁধে বাদুড় আর পেঁচারা। এমনকি খুঁজে দেখলে এখানে 2-4টে শেয়াল বা নেকড়ে বাঘের সন্ধানও মিলতে পারে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, নবাব কুঠির নর্তকী। লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। গল্পটি শুনতে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম গল্প শোনার জন্য। শুরু করছি গল্পের পরবর্তী অংশ। আমি আর বসন্ত পুজোর ছুটিতে নলিনদের দেশে বেড়াতে এসেছি। তারপর তাকে নিয়ে বেরিয়েছি পাখি শিকার করতে। তারপর গভীর জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেলি। সন্ধ্যার আবছায়ায় হঠাৎ যখন এই পরিত্যক্ত স্তব্ধ প্রাসাদের সামনে এসে পড়লুম, নলিন তখন পথ চিনতে পারলে বটে, কিন্তু তখন আর গ্রামে ফেরবার উপায় নেই। কারণ এখনই অমাবস্যার আঁধার রাত এসে পৃথিবীকে গ্রাস করে ফেলবে, আর গ্রামও নাকি এখান থেকে 15 মাইল দূরে। কাজেই স্থির করা গেল আজকের রাতটা এই নবাব কুঠির মধ্যে বসেই কাটিয়ে দেব। নলিনের মুখে নবাব কুঠির ছোট্ট ইতিহাস শুনে বসন্ত বললে, এই 1941 খ্রিস্টাব্দে পৃথিবী থেকে রোমান্সের গন্ধটুকু পর্যন্ত উপে গিয়েছে। যাক, তবু যে একখানা রোম্যান্টিক বাড়ির খোঁজ পাওয়া গেল, এইটুকুই সৌভাগ্য। নলিন বললে, সৌভাগ্যের ঠেলা একটু পরেই বুঝতে পারবে। কেন? রাতে খাবে কি? বাদুড়, চামচিকে, না কালো অন্ধকার? আমি বললুম, নির্ভয় হও, দৈব দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত হয়ে এসেছি। আমার ব্যাগের জঠরে আছে 1 ডজন মর্তমান কলা, 8 ডজন ডিম আর 2খানা বড় পাউরুটি। বসন্ত বললে, আর আমার ফ্লাস্কে আছে গরম চা। ব্যাস, আজ আর কিচ্ছু না থাকলেও চলবে। কর্মভোগের পর রাজভোগ, মন্দ কি? নলিন তবু খুঁতখুত করতে করতে বললে, কিন্তু খুঁটখুটে অন্ধকারে। আমি বললুম, আমার কাছে একটা টর্চ আছে আর 2টো মোমবাতি আছে, সুতরাং। বসন্ত বললে, সুতরাং দুর্ভাবনায় জলাঞ্জলি দিয়ে এই কোণটা পরিষ্কার করে ফেলা যাক। এখানে যে ধুলো জমে আছে তার বয়স অন্তত 100 বছর। তখনও ভালো করে সন্ধ্যার আসর বসেনি। পশ্চিম দিকের বড় বড় জানালাগুলো দিয়ে যেটুকু ম্লান আলো আসছিল, তাইতেই ঘরের ভিতরটা দেখা যাচ্ছিল আবছা আবছা। এ হচ্ছে একটা মস্ত বড় হলঘর। এর মধ্যে অনায়াসে 100 জন লোকের জায়গা হতে পারে। কেবল মেঝের সমস্তটাই নয়, চারিদিকের দেওয়ালও শ্বেত পাথরে বাঁধানো। অযত্নে ও কালের প্রভাবে মার্বেলের শুভ্রতা মলিন হয়ে গেছে বটে, তবু তার ভিতর থেকে নবাবী ঐশ্বর্যের যে দীপ্তি ফুটে উঠেছিল তা মুগ্ধ করে দিলে আমাদের নয়ন মনকে। মাঝে মাঝে রঙিন পাথরের লতা পাতা ফুল বসিয়ে দেওয়ালকে অলঙ্কৃত করা হয়েছে, সে কারুকার্যও অনুপম। আমি বললুম, বোধহয় এইটাই ছিল নবাব বাহাদুরের নাচঘর। বসন্ত কবিত্ব প্রকাশের চেষ্টা করে বললে, হায় কি দুর্ভাগ্য, আজ নবাবী নাচঘর স্তব্ধ। নর্তকীর নুপুরে বাজবে না আর কবিতার ছন্দ, ঘরের হাওয়ায় দুলবে না আর ফুলের মালার গন্ধ, সব রোমান্স মাটি। হঠাৎ উধারের একটা দরজা খুলে গেল সশব্দে। নলিন চমকে উঠল। আমি হেসে বললুম, ব্যাপার কি নলিন,
তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন ভয় পাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো। নলিনও হেসে বললে, হ্যাঁ, এ বাড়িটার নামটা ভালো নয়, তার ওপর আচমকা দরজাটা খুলে গেল কি না। বসন্ত বললে, দমকা হাওয়ায় দরজা খুলে গেল, তাতে কি হয়েছে? তুমি কি ভাবছো দরজা খুলে কোনো বাইজি আমাদের নাচ দেখাতে আসছে? আহা, তা যদি আসতো আমি প্যালা দিতে রাজি। নলিন বললে, এখানে এসব কথা আমার ভালো লাগছে না। বসন্ত, আলো জ্বালো, খাবার বার করো। আমি বাতি জ্বাললুম। বাতির আলোতে ঘরের একটা কোণ কিঞ্চিত উজ্জ্বল হয়ে উঠল বটে, কিন্তু হাত কয়েক এগিয়েই পরিপূর্ণ অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সেই ক্ষীণ আলোর ধারা। পরিত্যক্ত প্রাসাদ, বিজন বন, অন্ধরাত্রি, কিন্তু এরা কেউ স্তব্ধ নয়। রাত্রির কালো আঁচলের ভিতর থেকে কত রকম চিৎকার করছে কত জাতের পশু পক্ষী, কীটপতঙ্গ। গাছের ডালে পাতায় বাতাসের হুড়োহুড়ি। বাড়ির ভিতরে চঞ্চল হয়ে উঠেছে যেন সমস্ত দরজা জানালা। একখানা এনামেলের ডিশের ওপরে ডিমগুলো রেখে আমি পাউরুটি কাটতে লাগলুম। নলিন কলার খোসা ছাড়াতে বসল। বসন্ত ফ্লাস্ক থেকে চা ঢালতে উদ্যত হলো। আমি বললুম, চা পরে ঢেলো, আগে ডিমগুলোর খোলা ছাড়িয়ে নাও। বসন্ত কাছে এসে বলল, কোথায় ডিম? ওই ডিশে। ডিশে ঘোড়ার ডিম আছে বলে সে খালি ডিশখানা আমার দিকে ঠেলে দিলে। আমি বললুম, চালাকি হচ্ছে, আমি এইমাত্র 6টা ডিম ডিশে নিজের হাতে রেখেছি। তোমার দিব্যি সুরেন, ডিশে আমি একটাও ডিম দেখিনি। ডিমগুলো কি আমি ভুলে মাটিতে রেখেছি আর সেগুলো গড়িয়ে দূরে চলে গেছে? দুটো বাতি জেলে এবং টর্চের আলো নিয়ে তিনজনে মিলে ঘরের চারিদিক খুঁজতে লাগলুম, কিন্তু একটাও ডিম আবিষ্কার করতে পারলুম না। মাথা চুলকোতে চুলকোতে বললাম, তবে কি কোনো জন্তু টন্তু আমাদের অজান্তে এসে ডিমগুলো নিয়ে পালিয়ে গেছে? বসন্ত বললে, অসম্ভব। তবে সেটাই হচ্ছে প্রশ্ন। এ বাড়িতে আমরা ছাড়া নিশ্চয়ই আরও কোনো মানুষ আছে। হতভাগা চোরকে এখনই আমি খুঁজে বার করব। আচম্বিতে আমিও অনুভব করলুম ঘরের ভিতরে আমরা ছাড়া যেন বাহিরের কোনো লোক এসে হাজির হয়েছে। কোনোখানে পুরো অন্ধকারে গা ঢেকে সে যেন অদৃশ্য চক্ষের ছুরির মতন তীক্ষ্ণ দৃষ্টি হেনে আমাদের প্রত্যেক ভাবভঙ্গি লক্ষ্য করছে। মনে মনে শিউরে বলে উঠলুম, বসন্ত, বসন্ত, এ বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে, এখান থেকে আমরা বেরিয়ে পড়ি, চলো। বসন্ত ক্রুদ্ধস্বরে বলল, না, কিসের ভয়ে পালিয়ে যাব? আগে আমি চোরটাকে ধরে শিক্ষা দিতে চাই। সে হেঁট হয়ে বন্দুকটা তুলে নিলে। নলিন সচকিত স্বরে বললে, দেখো দেখো, ওই করে সাদা মতন কি রয়েছে দেখো। ঘরের দক্ষিণ কোণে মেঝের ওপর সত্যই শ্বেতবর্ণ কি যেন অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। টর্চের আলো তার ওপর পড়তেই দৃষ্টি স্তম্ভিত হয়ে গেল। একজোড়া পা, রক্ত মাংসের পা নয়, একেবারে অস্থিসার কঙ্কালের পা। তার চেয়েও ভয়াবহ হচ্ছে, দুই কঙ্কাল পদের ওপরে বাঁধা রয়েছে একজোড়া নুপুর। বসন্ত বললে, ও হাড় দুখানা নিশ্চয়ই ওখানে ছিল, এতক্ষণ আমরা দেখতে পাইনি। নলিন কাঁপতে কাঁপতে বললে, না না না, এতক্ষণ ওখানে কিছুই ছিল না। আমি বললুম, নলিন, সেকালে সেই নবাব নাকি তার নর্তকীর দেহকে কেটে কুচি কুচি করে ফেলেছিলেন। নলিন আমার কথার জবাব না দিয়ে আর একদিকে অঙ্গুলি নির্দেশ করে রীতিমতো কান্নাস্বরে বললে, ও আবার কি বসন্ত, ও আবার কি? চকিতে ফিরে দাঁড়িয়ে দেখলুম আর এক রোমাঞ্চকর দৃশ্য। এতক্ষণ আমরা ঘরের যেখানে বসেছিলাম ঠিক সেইখানেই পাথরের দেওয়ালের ওপর জল জল করে জ্বলছে দুটো আশ্চর্য চক্ষু। চোখ দুটো গড়া যেন লাল টকটকে পদ্মরাগ মণি দিয়ে, এবং তাদের ভিতর থেকে ঠিকরে ঠিকরে পড়ছে যেন মৃত্যু ভীষণ দুর্দান্ত ক্ষুধা। বিনা বাক্যব্যয়ে বসন্ত বন্দুক তুলে চোখ দুটোকে লক্ষ্য করে ঘোড়া টিপে দিল। বন্দুকের বিষম গর্জনে ঘর যেন ফেটে গেল,
কিন্তু সেই বীভৎস রক্তাক্ত চোখ দুটো জ্বলতে লাগলো ঠিক তেমনই জল জল করেই। ওদিকে বন্দুকের ধ্বনি প্রতিধ্বনি ভালো করে মিলিয়ে যেতে না যেতেই ঘরের মধ্যে আর একটা অদ্ভুত শব্দ জেগে উঠে আমাদের সর্বশরীর আচ্ছন্ন করে দিলে। ঠক 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 ঠক, ঝুনঝুন ঝুনঝুন, ঝুমঝুম। ঠিক যেন দুখানা নুপুর পরা হাড়ের পা মেতে উঠেছে নাচের আনন্দে। পর মুহূর্তে বিকট এক আর্তনাদ করে নলিন ছুটল বাইরের দরজার দিকে। ঠক 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 ঠক, ঝুনঝুন ঝুনঝুন। বেশ বুঝতে পারলাম নুপুর পরা হাড়ের পা এগিয়ে আসছে আমাদের দিকেই। পিছন ফিরে দেখতে ভরসা হলো না। এতক্ষণে হয়তো সেখানে আবির্ভূত হয়েছে কোনো ভয়াবহ কঙ্কাল মূর্তি। বসন্ত চিৎকার করে বলল, কাপুরুষ, কিসের ভয়ে ও পালালো? এসব হচ্ছে হ্যালুসিনেশন। তার হাত ধরে প্রাণপণে টানতে টানতে বাইরের দিকে অগ্রসর হয়ে আমি বললাম, পাগলামি করো না বসন্ত, শিগগির বেরিয়ে এসো। এই প্রাসাদ মানুষের পৃথিবীর বাইরে। শেষ হলো আমাদের আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায় রচিত নবাব কুঠির নর্তকী। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি, জেসমিন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আর এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।